আমি যেটা বুঝেছি তোমার কথা শুনে, তুই সংবিধান সংশোধন কমিশন এবং আমরাও প্রস্তাব করেছি 100 আসন নারীর জন্য সংরক্ষণ করার। তো আমরা যেটা প্রস্তাব করেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, সেটা হলো আমরা সংসদের আসন 100 আসন করার কথা বলছি। অর্থাৎ বর্তমানে 300 আছে, 400 আসন করা, এবং 400 আসনের মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষণ করা। কিভাবে সংরক্ষিত হবে? এই সারা দেশকে 400টা কনস্টিটিউয়েন্সি ভাগ করে 100টা আসনে শুধু নারীরা প্রতিনিধিত্ব করবে, আর বাকি 300 আসনে নারী পুরুষ উভয় প্রতিনিধিত্ব করবে। এবং এখানে সুবিধা হলো এই নারীদের একটা আসন থাকবে, নারীরা সরাসরি নির্বাচন করবে, যেটা অনেক দিনের দাবি। এবং শুধু তাই নয়, এখানে যোগ্যতাই হবে মূল মাপকাঠি, কারণ এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে। এখানে আর কোনো কারণ অনুগ্রহের প্রাপ্ত হয়ে তারা সংসদে বসবে না। তো এই প্রথমবারে 100 আসনে 100 জন নারী সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হবেন, তারা যোগ্যতার ভিত্তিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে। পরের বার এই 100 আসন সাধারণ আসনে পরিণত হবে, অন্য 100 আসন সংরক্ষিত হবে, এবং অন্য 300 আসনে নারী পুরুষ উভয় প্রতিদ্বন্দ্বিতা করবে। তৃতীয়বার আরও অন্য 100 আসনে নারীরা শুধু প্রতিদ্বন্দ্বিতা করবে, সেগুলো সংরক্ষিত আসন থাকবে। চতুর্থবার ওই যে বাকি 100 আসন, যেগুলোতে এখন পর্যন্ত নারীরা নির্বাচিত হয়নি, সেগুলো সংরক্ষিত থাকবে। তার মানে 20 বছরের চক্রে প্রত্যেকটা আসন থেকে একজন নারী সরাসরি নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন, তার আসন থাকবে, এবং তাদের দায় দায়িত্ব, ক্ষমতা, তারপরে সুযোগ সুবিধা সব কিছুই সমান হবে। তো এই 20 বছর পরে কি হবে? না, 20 বছর পরে তারপরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তবে যেটা হবে, আমরা আশা করছি যে যারা যোগ্য নারী, যারা তাদের যোগ্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসবে, তারা পরবর্তীতে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে, তাদের আন্তরিকতার মাধ্যমে, তারা কনস্টিটিউয়েন্সি ডেভেলপমেন্টের মাধ্যমে তারা পরবর্তীতে পুরুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে। তো তার মানে প্রথমবার যখন সংরক্ষিত হইল, তখন 100 জন নারী নির্বাচিত হইলেন। দ্বিতীয়বার যখন অন্য 100টা আসন সংরক্ষিত হবে, তখন 100 প্লাস আরও কিছু নারী যে আগে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছে, তারা যোগ্যতার বলে তারা ওখান থেকে নির্বাচিত হয়ে আসতে পারবে। তৃতীয়বার হবে 100 প্লাস প্লাস, কারণ ওই 2 বার যারা সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছে, তাদের কিছু ব্যক্তি তারা নির্বাচিত হয়ে আসতে পারবে পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। তো এইভাবে একসময়ে যে এই সংরক্ষণ পদ্ধতির প্রয়োজনীয়তাই ফুরিয়ে যাবে, এবং ওটাই হওয়া উচিত মূল মানদণ্ড। তো আমরা মনে করি যে এটাই বোধহয় সবচেয়ে যুগোপযোগী এবং সবচেয়ে কার্যকর ব্যবস্থা হবে। এর মাধ্যমে যে সংরক্ষণ পদ্ধতির প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে, এবং এটা একটা থিওরি নয়, অনেক দেশে আছে, বিশেষত আমাদের প্রতিবেশী ভারতের পঞ্চায়েতে আছে, এবং এটা অত্যন্ত কার্যকর সেখানে। তো ঠিক আছে, আমি বলতে চাচ্ছিলাম যে এই যে আমাদের আন্দোলনটা শুরু হলো প্রথমত কোটা সিস্টেমের বিলোপ নিয়ে। তো যখন আমরা বলছি যে নারীদের জন্য 100টা আসন আমি সংরক্ষণ করব, যদিও ওখানে নির্বাচন হচ্ছে, কিন্তু সেখানে কোনো পুরুষ কিন্তু প্রতিদ্বন্দ্বী নাই, নারীদের সাথে নারীদের গুলো প্রতিদ্বন্দ্বী। এবং একই সঙ্গে আমরা আরেকটা জিনিস বলছি যে 10% থাকবে আমাদের তরুণ প্রতিনিধিদের জন্য সংরক্ষিত। তো যখন আমরা এই সংরক্ষণের কথাটা বলছি, তখন কিন্তু এরকম একটা প্রসঙ্গ চলে আসে যে কোটার বিরুদ্ধে দাঁড়ানোর পরে কেন আমরা আবার কোটাকে। ওকে, ঠিক আছে, এটা হলো পজিটিভ ডিসক্রিমিনেশন বলে। আমরা নিশ্চয়ই দেখেছি যে অলিম্পিকে যখন প্রতিযোগিতা হয়, কিছু লোক যখন দৌড় প্রতিযোগিতা হয়, কিছু লোক সামনে দাঁড়ায়, কিছু লোক পেছনে দাঁড়ায়। কেন? কারণ যে নারীরা এখন যেই রকম অবস্থানে আছে এবং তারা পিছিয়ে আছে, তাই তাদেরকে সুযোগ দেওয়ার জন্যই এই ডিসক্রিমিনেশন, এই কোটা বলতে পারে, হ্যাঁ কোটা, অবশ্যই কোটা, যাতে নারীরা ভবিষ্যতে এই বৈষম্যের শিকার আর না হয়, নারীরা যেন সমভাবে পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। হ্যাঁ, ওইভাবে বলতে পারো যে আমরা থিওরিটিক্যালি আমরা কোটার বিরুদ্ধে, অতএব সব কোটাই খারাপ। সব কোটা খারাপ নয়, এই কোটা নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য, নারীদেরকে সহায়তা করার জন্য, যাতে ভবিষ্যতে কোটার কোনো প্রয়োজনীয়তা না হয়। ওকে, আমরা বলছি যে আচ্ছা 20 বছরের মতো হয়তো আমরা কোটা সিস্টেমটা রাখবো, পরবর্তীতে হচ্ছে এটার প্রয়োজন হবে না, তখন পুরুষদের
বর্তমানে যে সামাজিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, মানে নারীদের বিরুদ্ধে বিশেষ করে এই যে পরিমণি যাচ্ছে যখন শোরুম উদ্বোধন করতে, তাকে যে আটকে দেওয়া হচ্ছে, তো আপনার কি মনে হয় স্যার আসলে 20 বছরের মধ্যে একটা অবস্থানে পৌঁছাতে পারবো যেখানে জনগণের আসলে এই মনোভাবটা পরিবর্তন হবে? যেহেতু আমরা স্যার 200-300 বছরের ইতিহাসে দেখেছি যুক্তরাষ্ট্রের মতো দেশে কিন্তু এখনো পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয় নাই, সেখানে বাংলাদেশের তো মানে ওকে, তো তোমার কথা যৌক্তিক, কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই, আমাদের কোনো রকম ওই সহজ সমাধান নাই। আমরা বিশ্বাস করি যে নারীর যদি রাজনৈতিক ক্ষমতায়ন হয়, নারীরা যদি রাজনীতিতে রাষ্ট্র পরিচালনায় যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে নারীদের প্রতি যে বৈষম্য, নারীদের প্রতি যে অসম আচরণ, সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। কিন্তু এগুলোর আমাদের কোনো আলাদিনের চারাক নেই, ম্যাজিক ফর্মুলা নেই যার মাধ্যমে আমরা দূর করতে পারবো। তা আমাদের টুল বক্সে যা আছে আমরা সেটাই ব্যবহার করতে পারি। নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন, নারীদেরকে সুযোগ সৃষ্টি করা যাতে অন্য নারীদের জন্য। তো আমরা তো মনে করি এইভাবে একঝাঁক নারী, ইনফ্যাক্ট 2007 সালে আমি একটা কমিশনে ছিলাম, সেখানে আমরা 40% নারীর এই ঘূর্ণায়মান পদ্ধতিতে 40% নারীর জন্য সংরক্ষণ পদ্ধতি আমরা সুপারিশ করেছিলাম। এটা অধ্যাদেশ জারি হয়েছিল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেটা আর অনুমোদন করেনি। তা যদি হয়তো আজকে হাজার হাজার নারী যে নারীর ক্ষমতায়ন হইতো, হাজার হাজার নারী নেতৃত্ব বেরিয়ে আসতো, যার ফলে তুমি যে ডিসক্রিমিনেশনের কথা বলছো, সমাজে যেই অসম আচরণ, সেগুলো দূরীভূত হইতো। এটা আমি মনে করি ওটাই একমাত্র পথ, নারীদেরকে ক্ষমতায়িত করা, নারীদের জন্য সুযোগ সৃষ্টি করা, নারীদের বৈষম্যের অবসান ঘটানো। এনিওয়ে, তো আমি অন্য কথায় আসি এখন। তুমি যদি আরও এই নিয়ে কথা বলতে চাও, আই উইল বি হ্যাপি টু ডু দ্যাট। তো আমরা তো এই গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, তার মানে কি আমাদের সেই পুরানো গানে আবার গাইতে হবে যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, সেটারই কি ফিরে যেতে হবে? মনে হয় তো তাই তো ছিল, আমাদের তো এত খারাপ ছিল না। আমরা যখন 1971 সালে স্বাধীন হয়েছি, এমনকি 90তেও আমাদের এত খারাপ ছিল না। আমাদের বিচারালয় তো এরকম অবিচার হতো না, এরকম ঢালাভাবে অবিচার হতো না। আমাদের এই সরকারি কমিশনের কথা বলছেন, আমাদের আমলাতন্ত্র তো এইরকম দলবাজি ছিল না, আমাদের পুলিশে এরকম দলবাজি ছিল না, আমাদের নির্বাচন কমিশন 3টা জালিয়াতি নির্বাচন করার এই দৃষ্টান্ত তো আগে স্থাপিত হয়নি। আমাদের মানবাধিকার কমিশন ছিল না, কিন্তু মানবাধিকার তো এত খারাপ অবস্থা, এত এইরকম করুণ অবস্থা ছিল না। আমাদের দুর্নীতি দমন কমিশন পরাধীন ছিল, আমরা স্বাধীন করেছিলাম আমার মনে হয় 2004 সালে, বহু দাবি দাওয়া করে, কিন্তু আমরা তো পিছনে গিয়েছি। তো এখন এই জন্যই আমাদের পুনর্গঠন দরকার। ইনফ্যাক্ট ওই জাহিদের একটা কথা বলেছে, আমার অতি স্নেহভাজন জাহিদ, আমি তার সাথে অতি ওই যে বিনয়ের সাথে দ্বিমত করব যে এই শেখ হাসিনাকে বিতরণের শুধু ওই যে শেখ হাসিনা চলে যাক, মানুষ কিন্তু সেই জন্য রাস্তায় নামে নাই আমার মনে হয়। অবশ্যই শেখ হাসিনাকে যেতে হবে, কারণ শেখ হাসিনা ছিল একটা সিম্বল অফ অটোক্রেসি, এবং এই যে রাষ্ট্র মেরামতের কিংবা পুনর্গঠনের এই দাবি কিন্তু বহু আগ থেকে উঠেছে। যে যারা কোটা আন্দোলন করেছে তারাই কিন্তু ওই যে নিরাপদ সড়ক আন্দোলন করেছে। অনুমতি দিলে আপনাদের দুজনের মাঝখানে আকাঙ্ক্ষাটা ছিল, এই পরিবর্তনের আকাঙ্ক্ষা স্বপ্নটা ছিল, দীর্ঘদিনের ছিল। কিন্তু অগাস্টে এসে বা 17ই জুলাইয়ের পর থেকে আসলে একটাই আকাঙ্ক্ষা ছিল, সেটা হচ্ছে শেখ হাসিনার ভিতরে সামনে যে আসা। আমার মনে হয় আমার ধারণা এটা তো আকাশ থেকে পড়ে নাই, এই বিষয়টা তো আকাশ থেকে পড়ে নাই, এটা তো ক্রমান্বয়ে মানুষের মধ্যে এই চেতনাবোধ জাগ্রত হয়েছে, ক্রমান্বয়ে মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে যে আমরা শেখ হাসিনাকে চাই, কারণ শেখ হাসিনা এই স্বৈরাচার, এই ফ্যাসিস্ট এই পদ্ধতির প্রতিভূ, সেই জন্যই তো হয়েছে আমি মনে করি। এবং তো এই ঠিক আছে, আমরা ওই বিতর্কে নাই গেলাম, বিতর্কে নাই বা গেলাম, কিন্তু আমি মনে করি মানুষ যে শেখ হাসিনাকেই শুধু শেখ হাসিনারই বিতাড়িত করতে চায় নাই, শুধু শেখ হাসিনা যেই পদ্ধতি প্রক্রিয়া যা কিছু রিপ্রেজেন্ট করেছিল তারই অবসান চেয়েছিল। তার জন্য আমি মনে করি একটা প্রবল আকাঙ্ক্ষা ছিল যে কতগুলো গভীর সংস্কার, যার মাধ্যমে
এর যেন পুনরাবৃত্তি না ঘটে। আরেকটা ছিল যে যারা এই সকল অন্যায় করেছে তার বিচার হওয়া। এখন সংস্কার কিভাবে হবে সেটা ভিন্ন বিতর্ক, যে এই সরকার করবে না পরবর্তী সরকার করবে, তারা মিলেমিশে করবে, সেটা ভিন্ন। কিন্তু আমার মনে হয় মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এটা গভীরে প্রেরিত, এবং এটা আমার মনে হয় না এবারে সন্দেহ করার কোনো কারণ আছে। এনিওয়ে, তো কেন এরকম হয়েছে, আমরা যে পেছনের দিকে গিয়েছি, আমার মনে হয় একটা বড় কারণ ছিল এই যে আমরা যে পদ্ধতিতে নিয়োগ দিয়েছি, এইসব সাংবিধানিক প্রতিষ্ঠান, বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এগুলোতে যে পদ্ধতিতে আমরা নিয়োগ দিয়েছি, আমরা এই যে যেমন নির্বাচন কমিশনের কথাই বলি, নির্বাচন কমিশন তো আগে নিয়োগ দেওয়া হয়তো কোনো রকম আইন কানুন বিধিবিধান কিংবা কোনো রকম প্রজ্ঞাপন কিছুই ছিল না, কিন্তু তবুও ওই যে আমাদের মূল্যবোধের এত অবক্ষয় ঘটে নাই, যার ফলে মোটামুটি এই যে একটা গ্রহণযোগ্য কিছু ব্যক্তিকে আমরা নিয়োগ দেওয়া শুরু করেছি। কিন্তু আমাদের গণতান্ত্রিক শাসন আমলেই কিন্তু এর অবনতি ঘটতে থাকে, এবং তারপরে আমরা এটাকে কায়দা করে এটার থেকে এই যে এটাকে জায়েজ করার জন্য আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা সার্চ কমিটি করলাম। তারপর সার্চ কমিটির পরে ওটাও যখন সমালোচনার মুখে পড়লো, তখন আমরা একটা আইন করলাম 2022 সালে। ওই সার্চ কমিটি যে ছিল সরকারের অনুগত এবং সরকারের অনুগত কিছু কর্মকর্তা, আর একই সাথে সরকারি দলের সাথে যুক্ত সেই রকম ব্যক্তিদেরকে নিয়ে আমরা সার্চ কমিটি করে, অনুসন্ধান কমিটি করে আমরা নিয়োগ দিয়েছিলাম। ঠিক তেমনিভাবে 2022 সালে যে আইন হইল, ওই পদ্ধতিতেই শুধু একটা আইনের আবরণে সেই পদ্ধতিটা আমরা নিয়োগ দিলাম। তাহলে আমরা যেই পদ্ধতিটা আমরা নিয়োগ দিয়েছি, সেই পদ্ধতি একটা বড় কারণ যে এই সব দলবাজ, পক্ষপাত দুষ্ট এবং অনেক ক্ষেত্রেই যে তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন আছে, তারা এই সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসছে, এবং তার একটা বড় উদাহরণ আমাদের নির্বাচন কমিশন। তো এখানে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ, যে পদ্ধতিতে নিয়োগ দিয়েছে সেটা নয়, এই ব্যক্তিও গুরুত্বপূর্ণ। ব্যক্তিরা যদি স্বাধীনচেতা হইতেন, ব্যক্তিরা যদি সম্মানিত ব্যক্তি হইতেন, ব্যক্তিরা যদি তারা যদি পক্ষপাত দুষ্ট না হইতেন, তাহলে কিন্তু এই যে পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে, এই নিয়োগ পদ্ধতিটা ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও সেই ব্যক্তিরা কিন্তু স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করতে পারতেন। টিএন শেষার যার একটা উদাহরণ, আমাদের এখানেও কিছু কিছু চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা কাজ করেনি, কারণ যেই সব ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা স্বাধীনচেতা ছিলেন না। তো আমাদের নিয়োগ প্রক্রিয়াই ত্রুটিপূর্ণ ছিল। আরেকটা ছিল যে নিয়োগ সঠিকভাবে নিয়োগ হলেও যদি আইন কানুন বিধিবিধান যদি সঠিক না হয়, যদি সহায়ক না হয়, তাহলে কিন্তু যেই সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দিলেও কিন্তু তারা স্বাধীনভাবে, তারা পক্ষপাত দুষ্টতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করতে পারবে না। তো এই জন্য নিয়ম কারণের পরিবর্তন দরকার, এই জন্যই সংস্কার দরকার। এই জন্যই আমরা নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন পদ্ধতি সংস্কার কমিশনের পক্ষে অনেকগুলো আইন কারণের আমরা পরিবর্তনের এবং নূতন আইনের খসড়া তৈরি করেছি। তো এই নিয়মকানুনগুলো যদি সঠিক হয়, তাদেরকে যদি সঠিকভাবে কাজ করার জন্য সুযোগ করে দেয়, তাহলে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, এবং এই নিয়মকানুন কিন্তু তাদেরকে সুরক্ষাও দেয়। যেমন এই যে নির্বাচন কমিশনকে সুরক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না। তাদেরকে চাকরিচ্যুত করতে হলে যে সুপ্রিম কোর্টের বিচারকদেরকে যেই পদ্ধতিতে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে, সেই পদ্ধতিতে তাদের বেলায় প্রযোজ্য, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করা হবে। কিন্তু এই সুরক্ষা দেওয়া সত্ত্বেও যেহেতু নিয়োগ পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ, সঠিক ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়নি, তাই তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই। এবং বর্তমানে আমি বলবো যে আমাদের নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু আমি তো মনে করি এটা একটা আজ্ঞাবহ প্রতিষ্ঠান। যে বর্তমানে নির্বাচন কমিশন যে বিদ্যমান আইন অনুযায়ী তারা সম্পূর্ণরূপে নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল, নির্বাহী বিভাগের আজ্ঞাবহ, যেমন তারা যে কোনো
যে বাজেটের যে কোনো প্রস্তাবনা দেবে সেটা যাবে সেই অর্থ মন্ত্রণালয়ের শেষ কথা। তারা আইন কারণে যে সকল প্রস্তাবনা দেয় সেগুলো যায় আইন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়। তো তাহলে তাদের কি স্বাধীনতা আছে? তারা তো পুরোপুরি আজ্ঞাবহ, তারা নির্বাহী বিভাগের আজ্ঞাবহ। এবং একই সাথে তাদের কিন্তু বাজেট তাদের শুধু আমাদের সংবিধান অনুযায়ী বাজেট তাদের পারিশ্রমিক এবং তাদের সাচিবিক ব্যয়টা আমাদের প্রজাতন্ত্রের কনসলিডেটেড অ্যাকাউন্টের উপর দায়যুক্ত, অর্থাৎ এটা তারা স্বাধীনভাবে পেতে পারে। কিন্তু তাদের নির্বাচন সংক্রান্ত ব্যয় কিন্তু সেই কনসলিডেটেড অ্যাকাউন্ট উপর দায়যুক্ত নয়। তো আমরা যেটা করেছি সেটা হলো আমরা তাদের এই নির্বাচন সংক্রান্ত ব্যয় যেন দায়যুক্ত হয় সেই প্রস্তাব করেছি। এবং শুধু তাই নয়, আমরা যেটা প্রস্তাব করেছি তারা যাতে নির্বাহী বিভাগের উপর তারা দায়বদ্ধ না হয়, নির্বাহী বিভাগের কাছে দায়বদ্ধ না হয়, আমরা যেটা প্রস্তাব করেছি এটার থেকে মুক্ত করে সংসদের উচ্চকক্ষের একটা সর্বদলীয় সংসদীয় কমিটির কাছে আমরা তাদেরকে দায়বদ্ধ করার আমরা প্রস্তাব করেছি। দায়বদ্ধতা না হলে কি হয় আমরা তো দেখেছি গত 3টে নির্বাচনে দায়বদ্ধতা ছিল না বলেই সেই নুরুল হুদা কমিশন এখন বুক ফুলিয়ে বিভিন্ন রকম কথা বলে টেলিভিশন, এখন আর অবশ্য তারা টেলিভিশনের সামনে আসতে পারে না, কিন্তু কিছুদিন আগেও তারা করেছে, বুক ফুলিয়ে কথা বলেছে। তারপরে এই 3টা কমিশন, কারণ কোনো রকম দায়বদ্ধতা ছিল না, তারা যা অন্যায় করেছে অন্যায় করে পার পেয়ে যেতে হয়েছে। তাই দায়বদ্ধ করাটা গুরুত্বপূর্ণ। এবং কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়। এবং আমাদের যে রাজতন্ত্রে তো কোনো দায়বদ্ধতা ছিল না, তার জন্যই তো আমরা সেপারেশন অফ পাওয়ার্স বহুদিনের অভিজ্ঞতার আলোকে, কারণ সব ক্ষমতা এক হাতে যখন কেন্দ্রীভূত হয় তখন সেটা ভয়ানক, মন্টেস্কোর কথা, আমার কথা নয়। তো আমরা যেটা করার চেষ্টা করেছি, আমরা তাদের যে ব্যয়, নির্বাচন সংক্রান্ত ব্যয়কে আমরা কনসলিডেটেড অ্যাকাউন্টে দায়যুক্ত করার আমরা প্রস্তাব করেছি। এবং একই সাথে আমরা এই বিশেষ সংসদীয় কমিটি তার দায়িত্ব হবে যে নির্বাচন কমিশনগুলোকে যে প্রস্তাবগুলো যাবে, আর্থিক প্রস্তাব এবং অন্যান্য আইন কারণ বিধিবিধান এইসব পরিবর্তনের ব্যাপারে যে প্রস্তাবগুলো যাবে সেই কমিটি তারা ওগুলো পর্যালোচনা করে তারা যে এটা কার্যকর করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাবে। তা আমরা মনে করি যে একটা বর্তমানে যেই নির্বাহী বিভাগের কাছে তারা দায়বদ্ধ, তার পরিবর্তে একটা সর্বদলীয় সংসদীয় কমিটি বিশেষত উচ্চকক্ষের, সেটা হবে অনেক বেশি কার্যকর। এবং আমরা যদি চারদিকে তাকাই আমরা দেখব অনেক দেশেই এই ধরনের দায়বদ্ধতার বিধান আছে। এবং আমরা মনে করি যে এর মাধ্যমেই নির্বাচন কমিশনের একদিকে স্বাধীনতা নিশ্চিত করা যাবে, যেমন তারা আবারও সেই নির্বাহী বিভাগের উপর নির্ভরশীল হবে না, নির্বাহী বিভাগের তারা ওই যে আজ্ঞাবহ হবে না এক অর্থে। পক্ষান্তরে তারা যা প্রস্তাব করবে তা একটা সংসদীয় কমিটির মাধ্যমে পর্যালোচনা করে সেটা সিদ্ধান্ত পর্যায়ে, সেটার এই যে আর্থিক খাতে সেটা বরাদ্দের পর্যায়ে যেতে পারবে। তো আমরা মনে করি আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি, একদিকে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ করেছি আমরা এই অর্থে যে নির্বাচন কমিশন বর্তমানে যে যারা দায়িত্বে আছে তাদের একটা দায়বদ্ধতা আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে। কিন্তু তারা যদি যখন থেকে যায়, তারা যখন দায়িত্ব থেকে চলে যায়, তখন আর তাদের কোনো দায়বদ্ধতা নেই। তখন তো আমরা বলেছি যদি তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে, অসদাচরণের গুরুতর অভিযোগ উঠে, যেমন নুরুল হুদা কমিশনের বিরুদ্ধে, আউয়াল কমিশনের বিরুদ্ধে, তারপরে আগের রকিবউদ্দিন কমিশনের বিরুদ্ধে, তাহলে একটা যেন প্রতিকারের ব্যবস্থা থাকে। তখন আমরা প্রস্তাব করেছি এই জন্য যে এই যে সংসদীয় কমিটি, উচ্চকক্ষের যে সংসদীয় কমিটি, সেই সংসদীয় কমিটির কাছে অভিযোগ করলে তারা তদন্ত করে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য। তারা যদি এবং এই দায়বদ্ধতার উদ্দেশ্য কি, তারা যেন অন্যায় না করে।
অন্যায় করলেই কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন উঠবে। আর তারা যদি অন্যায় না করে, এবং এইগুলোর উদ্দেশ্য হলো তাদেরকে অন্যায় আচরণ থেকে এবং অপকর্ম থেকে, দুর্নীতি থেকে দূরে রাখা। তো আমি তো দেখি না এ ব্যাপারে আপত্তির কারণ। তাই আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হলো যে নির্বাচন কমিশনের ক্ষমতায়ন করার চেষ্টা করেছি। আরেকটা ব্যাপারে আমরা ক্ষমতায়ন করার চেষ্টা করেছি, যেমন যে অতীতে যেটা আমরা দেখেছি যে কেউ প্রার্থী যখন হয় তখন তারা রিটার্নিং অফিসার তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তারা যদি সংক্ষুব্ধ হয় তখন তারা আসতে পারে নির্বাচন কমিশনে। এরপরে আদালতের রায় আছে, একটা বিশেষ ক্ষেত্র ছাড়া আদালত এই যে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর আদালত সে ব্যাপারে আর কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু আমরা 2008 সালে দেখেছি ব্যাপক হস্তক্ষেপ, অযাচিত হস্তক্ষেপ। তা আমরা বলেছি যে নির্বাচন কমিশন যেই সিদ্ধান্ত দেবে প্রার্থিতার ব্যাপারে সেটাই হবে চূড়ান্ত। এরপরে কারো যদি, এবং আদালত বিশেষ ক্ষেত্র ছাড়া কোরাম নন জুডিস এবং ম্যালিস ইন ল, আপনারা ওইসব জানেন, টার্মিনোলজি জানেন, সেই ক্ষেত্রেই শুধু আদালত কোনো রকম ওই যে এর ব্যাপারে কেউ যদি আদালতে যায় তারা মামলা দিতে পারে, আর অন্য ক্ষেত্রে তারা কোনো মামলা দেবে না। তো এর মাধ্যমে আমরা নির্বাচন কমিশনকে ক্ষমতায়িত করার চেষ্টা করেছি। তো এনিওয়ে আর কথা বাড়াবো না। তা আমরা মনে করি যে আমরা যদি গণতান্ত্রিক পুনর্গঠন করতে হয় তাহলে আমাদের যে নিয়োগ পদ্ধতি বদলাইতে হবে, আমাদের আইন কানুন বিধিবিধান ইত্যাদির পরিবর্তন করতে হবে। এই জন্যই সংস্কার, এবং একই সাথে যারা অন্যায় করবে তাদের কনসিকুয়েন্স থাকতে হবে, তাদের যেন অন্যায়ের বিহিত হয় সেরকম ব্যবস্থা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা হয়তো এর থেকে উত্তরণ ঘটাতে পারবো। এবং এই জন্যই আমি মনে করি কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। তো আমি আশা করি আমাদের রাজনীতিবিদরা এবং বর্তমান সরকার তারা একত্রে বসে এইসব সম্পর্কে একটা ঐক্যমতে বুঝতে পারবে, এবং এর কোনো বিকল্প নেই। এবং যেই সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে, নির্বাচন করে পরবর্তী সংস্কারগুলো যেগুলো বিশেষত যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা আছে সেখানে তো এই সরকার করতে পারবে না, সেই জন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তা দেখা দেবে। তাই সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু আশা করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলো এবারে ঐক্যমতে বুঝতে পারবে। আর আমরা যেটা পর্যালোচনা করে দেখেছি আমাদের সংস্কার প্রস্তাবগুলোর ক্ষেত্রে, আমাদের যেগুলোতে সংবিধান সংশোধন করা দরকার কতগুলো ক্ষেত্রে, যেমন রাষ্ট্রপতির নির্বাচন, উচ্চকক্ষ, তারপরে প্রধানমন্ত্রীর ওই যে টার্ম লিমিট ইত্যাদি, এইসব ক্ষেত্র ছাড়া আর অন্য সবগুলোই অধ্যাদেশ দিয়ে করা যায়, এবং ওগুলো করতে হবে। ওগুলো না করলে কিন্তু নির্বাচন হবে না। ওগুলো যত দ্রুত করা যায় নির্বাচন সংক্রান্ত আইনগুলো যত অধ্যাদেশ আকারে জারি করে কার্যক্রম শুরু করা যায় ততই কিন্তু দ্রুত নির্বাচন হবে। তাই এই দ্রুত এবারে ঐক্যমত্য হওয়া জরুরি। তাই মনে করি আমাদের রাজনীতিবিদরা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এই ব্যাপারে ঐক্যমত্যে বুঝবে, এবং আমরা এটা ভালোর দিকে একটা ওই যে আগে আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা যেন বলতে পারি এখন আমরা সুন্দর দিন কাটাচ্ছি এবং ভবিষ্যতে আরও সুন্দর দিন কাটাতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে।